হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এভারলাস্টিং লঙ্গিং ড্রামার একদম পুরো ড্রামাটির গল্প নিয়ে হাজির হয়েছি। এই ড্রামার ফার্স্ট টু লাস্ট ভীষণই এঙ্গেজিং, আমার এত ভালো লেগেছে যা বলার বাইরে। তবে ড্রামাতে ট্র্যাজেডিও কিন্তু কম নেই। ড্রামাটি যতটাই হৃদয় বিদারক ততটাই রোমান্টিক। তবে এই ড্রামার সব থেকে ভালো বিষয় হলো নায়িকা ভীষণ স্ট্রং, আর নায়ক কিন্তু নায়িকাকে একদমই পিছু ছাড়ে না। তবে শুরুতেই এরা দুজন দুজনের চরম শত্রু থাকে, একদম দেখলে মেরে ফেলবে এরকম একটা ব্যাপার। তবে শেষে দুজন দুজনকে এতটাই ভালোবাসে যে দুজন দুজনের জন্য মরতে পর্যন্ত পারে। তার উপরে বড় কথা, এরা দুইজন দুই রাজ্যের মানুষ। কিন্তু হঠাৎ করে নায়িকা নায়কের রাজ্যে চলে আসে, আর যেহেতু দুই রাজ্যের ভিতরে শত্রুতা ছিল তাই নায়ক নায়িকাকে এখানে আটকে রাখে। আর তারপর থেকেই গল্প একটু একটু করে এগোয়, যা ভীষণ ইন্টারেস্টিং। তো চলুন দেখতেই আমাদের তিনটি রাষ্ট্রের কথা বলা হয়। একটি রাষ্ট্রের নাম ছিল শিসাং, অন্যটি বেইশুয়ান এবং সর্বশেষ ইয়াংনান। তবে এই তিন রাজ্যের ভিতরে সবসময় কিছু ভুল বোঝাবুঝি যুদ্ধ বিগ্রহ চলেই থাকতো। কিন্তু বেইশুয়ান রাজ্যে আবার 5টি আলাদা গোত্র ছিল এবং ওই 5টি গোত্র সবসময় নিজেদের ভিতরে ঝামেলায় লেগেই থাকতো এবং ওই 5টি গোত্রের একজন লিডার ঠিক করা তাই খুব আর্জেন্ট হয়ে পড়েছিল। আর এই উলফ লিডারই হবে মূলত এই ড্রামার নায়ক। বেইশুয়ান রাজ্যে যে 5টি গোত্র ছিল তার ভিতরে শুয়ান গোত্র ছিল অন্যতম। শুয়ান গোত্রের যে লিডার ছিল সেই লিডার মারা গিয়েছিল আতুতায়ীর হাতে এবং তাদের ছেলে শুয়ানলি এখন হয়েছে নতুন লিডার। কিন্তু শুয়ানলি জানতে পেরেছে যে তার বাবা মাকে মারা হয়েছিল যে ওয়েপন দিয়ে, সেই ওয়েপনটা তৈরি করেছিল ইয়াংনানের জুন পরিবারের একজন ছেলে যার নাম জুনফেই। তো তাকেই মূলত মনে মনে শুয়ানলি খুঁজে বেড়াচ্ছে। আর আমাদের দেখানো হয় ইয়াংনান হলো এরকম একটা শহর যেখানে শান্তি আছে এবং এই শহর যুদ্ধ বিগ্রহতে বেশি একটা জড়ায় না এবং ইয়াংনানের মানুষজন অনেক বেশি উন্নত। এরা শিল্প ও বাণিজ্যে অনেক সুদূর প্রসারী। এখানে আমাদের ইয়াংনানের জুন পরিবারের বড় মেয়েকে দেখানো হয়, এই হলো জুন চিলো। এটি মূলত জুন পরিবারের বড় মেয়ে এবং এই পরিবারে আরো দুটো ছোট মেয়ে আছে। মূলত জুন পরিবারের পিতার 3টি মেয়ে, কোনো ছেলে নেই। আর জুন চিলো হচ্ছে এমনই একটা মেয়ে যে মেয়ে হয়েও ছেলের দায়িত্ব পালন করে এবং সে নিজেকে ছেলে রূপে পৃথিবীর সবার সামনেই পরিবেশন করে, যেরকম ছেলেদের পোশাক পরে থাকে। এবং ওর নাম যে জুন ছিল সেটাকে পরিবর্তন করে দিয়ে ও নিজের নাম রেখেছে জুন ফেইফেই, যে নামেই মূলত সবাই ওকে চেনে এবং সবাই ওকে ছেলে মনে করে। এটা ওদের ছোট বোন আর এটা ওদের মেজ বোন। ওরা তিনজনই শিল্প সামগ্রীতে অনেক বেশি উন্নত ছিল। জুন চিলো ওর বাবাকে বলছিল ট্রেডিং করার জন্য ওদেরকে ইয়াংনান থেকে শিসাং রাজ্যে যেতে হবে এবং ওই রাজ্যে কিছু সামগ্রী নিয়ে যেতে হবে। আর এটা হলো শাও চিমিন, এ সব সময় জুন চিলোর গার্ড হয়ে তাকে রক্ষা করে। জুন চিলোর মেজ বোন এমব্রয়ডারিতে খুবই ভালো ছিল আর ছোট বোন ছিল অনেক বুদ্ধিমতী। জুন চিলো তার বাবাকে বলে, আমি ট্রেডিং করার জন্য ইয়াংনান থেকে সমস্ত পণ্য সামগ্রী শিসাং রাজ্যে নিয়ে যাব, তবে ওদেরকে বেইশুয়ান রাজ্যের বর্ডার দিয়ে যেতে হবে, যেটা অনেক বেশি ভয়ানক। ওর বাবা ওকে বারণ করে যেতে। জুন চিলো বলে, আমার সঙ্গে শাও চিমিন তো যাচ্ছে, তাছাড়া আগেও কয়েকবার আমি ওখানে গিয়েছি আর আমাকে ব্ল্যাক আয়রন ক্রিস্টালও খুঁজতে হবে। আমার মনে হয় বেইশুয়ান রাজ্যে সেটা পাওয়া যাবে। ওই পথে যাওয়ার পরে আমি না হয় খোঁজ নিয়ে দেখব। তাছাড়া শাও চিমিনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে জুন চিলোর। তো ওরা বেইশুয়ান রাজ্যের রুট ধরেই মূলত শিসাং রাজ্যের দিকে এগোতে থাকে। কিন্তু যখন ওরা বর্ডার এলাকায় চলে আসে তখন ওদের ঘোড়াগুলোর প্লেগ রোগ হয়ে একে একে মারা যেতে লাগে। তো এখন ঘোড়াবিহীন ওরা তো যেতে পারবে না। তখনই ওরা দেখতে পায় এই রুটে অন্য কিছু মার্চেন্টরাও যাচ্ছে কিছু পণ্য সামগ্রী নিয়ে। জুন চিলো তখন বলে যে আমাদেরকে ওদেরকেই ধরতে হবে এবং ওদের সঙ্গে কোনো একটা বিজনেস ডিল করতে হবে। কিন্তু শাও চিমিন বলে ওই লোকগুলো বেইশিয়ান রাজ্যের, তো বেইশিয়ান রাজ্যের ওদের সঙ্গে যদি আমরা ডিল করি সেটা খুব একটা মঙ্গলের হবে বলে মনে হয় না। জুন চিলো বলে, আমরা যদি ট্রাই না করি তাহলে বুঝবো কিভাবে। জুন চিলো তখন বেইশুয়ান রাজ্যে যেসব মার্চেন্টরা যাচ্ছিল তাদের চিফকে বলে, আমরা ইয়াংনান থেকে এসেছি এবং আমরা শিসাং রাজ্যে যাচ্ছি, কিন্তু আমাদের ঘোড়াগুলো প্লেগ রোগ হয়ে মারা গিয়েছে, তাই আমরা চাই আপনাদের সঙ্গে একটা ডিল করতে। তখন ওই লোক বলে, আমি তোমাদের ঘোড়া দিব, কিন্তু বিনিময়ে তোমরা আমাকে কি দেবে? জুন চিলো তখন বলে, ইয়াংনানের সব থেকে বিখ্যাত যে এমব্রয়ডারি তা হলো কেশি, সেই কেশি কাপড় আমি আপনাকে দিব এবং এটার বিনিময়ে মূলত এই 2 মার্চেন্ট দলের ভিতরে একটা ডিল হয়। কেশি কাপড়ের বিনিময়ে ওরা ওদের কাছ থেকে ঘোড়া নিয়ে একই সঙ্গে শিসাংয়ের উদ্দেশ্যে রওনা করে। ঠিকই পথিমধ্যে দেখা যায় কিছু ডাকাত দল এসে ওদের উপরে হামলা করে। ডাকাতেরা এসেছিল মূলত এখানকার সোনা দানা গহনা সবকিছু নিয়ে চলে যেতে। তখনই শুরু হয়ে যায় তুমুল ফাইট।
শাওচিমিন ছিল যুদ্ধবিদ্যায় অনেক বেশি পারদর্শী। এদিকে জুন ছিল সে একজন মেয়ে। সে মেয়ে হয়েও যেটুকু ফাইট করছিল সেটাও মন্দ নয়। এরপরে ও ওই ক্যারাভ্যানের উপরে উঠেই যাচ্ছিল, তখনই ঘোড়াগুলো পাগলা ঘোড়ার মতো ছুটতে লাগে। তখন ওকে এসে শাওচিমিন বাঁচিয়ে নেয়। ঠিক তখনই দেখা যায় অন্য আরো একটা আর্মি দল এদিকে ঘোড়া ছুটিয়ে আসছে। আর যারা ঘোড়া ছুটিয়ে এদিকে আসছিল তারাও বেইশুয়ান রাজ্যের লোক এবং বেইশুয়ান রাজ্যের শুয়ান পরিবার থেকে এসেছে। এখানে আমরা যে ছেলেটিকে প্রথমে দেখি এ হলো এই ড্রামার নায়ক, যার নাম শুয়ানলি। এ মূলত রাজার জেনারেল, অর্থাৎ বেইশুয়ান রাজ্যের যে রাজা সেই রাজার প্রধান জেনারেল। জুনচিলো দেখে যে এখন যারা এসেছে ডাকাত দলের সঙ্গে তাদের পোশাকের অনেক পার্থক্য। তারা নিশ্চয়ই এদেরকে বাঁচাতে এসেছে। আর ওদিকে অন্য যে ক্যারাভ্যান নিয়ে যাচ্ছিল আরো কিছু মার্চেন্ট যারা বেইশুয়ানের, তারা মূলত খুব ভয় পেয়েছে এখানে শুয়ানলিকে আসতে দেখে। আর নিজেরাই বলছিল আমাদের সব প্ল্যান মনে হয় এবার ফেল হয়ে গেল। এই মারামারির ভিতরে শাওচিমিন একবার জুনচিলোকে ইয়ং মাস্টার বলে ডেকে ওঠে। এটা আবার শুয়ানলির কানে যায়। শুয়ানলি তো মূলত জুন ফেইফেই নামের কাউকে খুঁজতেই এখানে এসেছিল। এদিকে জুনচিলোকে নিয়ে শাওচিমিন কোনো রকমে এখান থেকে পালিয়ে সোজা একটা পাহাড়ের কিনারায় এসে দাঁড়ায়। কিন্তু এখানে নিচে ছিল পানি আর উপরে ছিল বিপদ। এদিকে জুন ছিলই তো জুন ফেইফেই, আর একেই জুন ফেইফেই সন্দেহ করে এর পিছু পিছু হাঁটা শুরু করেছিল শুয়ানলি। কারণ শুয়ানলি মূলত এখানে কারো ক্ষতি করতে আসেনি, সে শুধু জুন ফেইফেইকেই নিতে এসেছিল। জিমিন জুনচিলোকে বলে আমি আপনার জন্য আমার নিজের জীবন দিয়ে দিতে পারি, মাই লেডি আপনি এখান থেকে চলে যান, ওদেরকে আমি আটকাচ্ছি। জুনচিলো তখন ঢালু বেয়ে নিচে নামছিল, কিন্তু শুয়ানলি ওর হাতে থাকা চাবুকটা দিয়ে সোজা উপরে তুলে নিয়ে আসে জুনচিলোকে। শাওচিমিন এদের সঙ্গে একা কতটা ফাইট করবে। শুয়ানলির সঙ্গে ছিল আরো কয়েকজন সৈন্য। ওই সৈন্যদের ভিতরের একজন মেরে দিয়েছিল চিমিনকে। এটা দেখে রক্ত গরম হয়ে যায় জুনচিলোর। জুনচিলো তখন ওর হাতে থাকা ছুরিটা দিয়ে মারতে যাচ্ছিল শুয়ানলিকে। শুয়ানলি তখন ওকে অজ্ঞান করে নিয়ে চলে আসে ওর কটেজে। এখানে এসে ক্যাম্পে ওকে আটকে রেখে দিয়েছিল একটি কারাগারে। যখন জ্ঞান ফিরে আসে ওর, তখন ও কল্পনা করতে লাগে চিমিনকে কিভাবে ওর সামনে নিষ্ঠুরভাবে মারা হলো। কেনই বা বেইশুয়ান রাজ্যের লোকজন এরকমটা করলো। ও ভীষণ অসহায় হয়ে পড়ে, কি করবে কিচ্ছু বুঝতে পারে না। ওর শুধু এটা মনে হয় ওকে এখান থেকে পালিয়ে ইয়াংনান রাজ্যে ফিরে যেতে হবে। এরপরে জুনচিলোর সঙ্গে দেখা করতে আসে শুয়ানলি। শুয়ানলি আসা মাত্রই জুনচিলোকে মারতে যাচ্ছিল, তখন ওকে আবারও শুয়ানলি চেপে ধরে বলে আমার কোনো ইচ্ছাই নেই তোমাকে মারার, আমি তো শুধু জুন ফেইফেইকে খুঁজছি। কিন্তু সেই টাইমেই লক্ষ্য করে শুয়ানলি যে ও যাকে ধরেছে, মানে যাকে জুন ফেইফেই মনে করছে, সে আসলে একটা মেয়ে। তখনই ওর ভুল ভেঙে যায়। শুয়ানলি তখন বলে তুমি একটা মেয়ে, তার মানে তুমি জুন ফেইফেই নও, তাহলে জুন ফেইফেই কোথায়? আসলে জুনফেই একজন ছেলে লোক যার ব্যবসায়ী হিসেবে অনেক নাম আছে, আর এ তো একজন মেয়ে, এ তো তাহলে জুনফেই হতেই পারে না। শুয়ানলি বলে তুমি কি ইয়াংনান থেকে এসেছো? তুমি কি ইয়াংনান রাজ্যের কেউ? ঠিক তখনই ওখানে ডেপুটি জেনারেল লু চি চলে আসে এবং একটা কেশি কাপড় নিয়ে আসে। কেশি কাপড় দেখা মাত্রই শুয়ানলি বলে এটা তো ইয়াংনান রাজ্যেই তৈরি হয়, তার মানে এই মেয়েটি নিশ্চয়ই ইয়াংনান রাজ্য থেকেই এসেছে এবং সে নিশ্চয়ই জুন ফ্যামিলি থেকেই এসেছে। সে জানতে পারে জুন ফেইফান আসলে কোথায় আছে। ঠিক এই মুহূর্তে জুনচিলো শুয়ানলির কাঁধে লক্ষ্য করে যে তার কাঁধে একটা ইগল টাইপের ট্যাটু আছে, আর যার দ্বারা প্রমাণিত হয় এটাই শুয়ানলি এবং সে হবে ফিউচার ওলফ লর্ড। জুনচিলো বলে দেখুন জেনারেল, আপনি যাকে খুঁজছেন আমি সে নই, আমি ইয়াংনান রাজ্য থেকে আসিনি। আমি একজন ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু আমি যাচ্ছিলাম শিসাং রাজ্যে। তারপরে আমাদের ঘোড়াগুলো প্লেগ রোগ হয়ে মারা যায়, তো আমরা বেইশুয়ান রাজ্যের কিছু লোকদের সঙ্গে ডিল করি। আমার মনে হয় আপনি যা খুঁজছেন তা হয়তো বেইশুয়ান রাজ্যের ওই সব লোকের ক্যারাভানেই আছে, কারণ আমি দেখেছিলাম যখন তাদের সঙ্গে আমি আসছিলাম তারা তাদের ক্যারাভানটাকে এত সতর্কতার সহিত লক্ষ্য রাখছিল, মনে হচ্ছিল তারা খুব রেয়ার কিছু নিয়ে যাচ্ছে। আর আসলেই শুয়ানলি এসে দেখতে পায় তারা চুরি করে স্মাগলিং করছিল এবং তারা মিলিটারি অস্ত্রশস্ত্র শিসাং রাজ্যে সাপ্লাই করছিল, যেগুলো এখন ধরা পড়ে গেল। বেইশুয়ান রাজ্যের মূলত শিখ লানের লোকজনই এটা করেছে। আর শুয়ানলি যেহেতু একজন জেনারেল, তাই এইসব দিকে লক্ষ্য রাখাটাও তার দায়িত্ব। জুনফেইকে খুঁজতে গিয়ে সে আরো একটা বড় সত্য উদ্ঘাটন করে ফেলল। লুচি শুয়ানলিকে বলে মাস্টার, ওই মেয়েটা যদি জুনফেই না হয়ে থাকে তাহলে জুনফেই কোথায়? আর আপনার বাবা এবং মাকে
কে মেরেছিল তা যদি উদ্ঘাটন করতেই হয় তাহলে অবশ্যই আমাদের জুনফেইকে খুঁজে বের করতে হবে। তবে এই কেশি কাপড়টা এটা প্রমাণ করে যে ইয়াংনান রাজ্যের মার্চেন্টরাও এই পথ দিয়ে যাচ্ছিল, তার মানে জুনফেই ওখানে ছিল, তবে তাকে আমরা হারিয়ে ফেলেছি। এইদিকে দেখা যায় কোনো রকমের নিজের গড়াদের তালাটা খুলতে পেরেছিল জুনফেই এবং সাথে সাথেই ও পালিয়ে যাচ্ছিল। সুয়ানলে তার লোকজন নিয়ে জুনফেইকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও জুনফেইকে খুঁজে পায় না। জুনফেই যখন পানি পার হয়ে চলে যাচ্ছিল তখনই সুয়ানলের লোকজন আসে আর ওকে আটকে দেয় ওখানে। লুচি এসে বলে, তোমার সাহস কি করে হয়, তুমি পালাচ্ছিলে? তাহলে ঠিক আছে, তোমাকে এখানেই মেরে দিই। তখনই জুনজিলো বলে ওঠে যে আমি জানি জুনফেই ফান কোথায়, আপনারা কেন তাকে খুঁজছেন আমি জানি না, কিন্তু জুনফেই ফান কোথায় আছে তা আমি জানি। তখন সুয়ানলি বলে, ঠিক আছে, তাহলে তোমাকেই তো দরকার। এটা বলে ওকে সোজা নিচের ঘোড়ার উপরে তুলে নেয় আর জোরে ঘোড়া চালিয়ে দূরের একটা লেকের কাছে চলে আসে। এখানে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল জুনজিলো। জুনজিলো বলে, আসলে আপনি কি চান বলুন তো? তখন জুনজিলোকে সুয়ানলি বলে, তুমি আগে এটা বলো, জুনফেই ফান ঠিক কোথায় আছে? জুনজিলো তখন বলে, আসলে আমি ইয়াংনান রাজ্য থেকেই এসেছি, কিন্তু আমি জুন পরিবারের কেউ নই। বলতে পারেন আমি হাফ জুন। তার মানে হলো আমি জুন পরিবারের একজন মেইড। মূলত আমি জুন ফেইফানের চাকরানি হই। বুঝতে পেরেছেন আপনি? ঠিক তখন সুয়ানলি বলে, ও আচ্ছা তাই নাকি, তাহলে এটা কি? এটা বলে একটা ট্রেড টোকেন দেখায়, যে টোকেনটা একটু আগেই পড়ে গিয়েছিল জুন চিলোর কাছ থেকে। ওটা ছিল একটা ব্যবসায়ী টোকেন। তো একজন চাকরানির কাছে ব্যবসায়ী টোকেন কিভাবে আসতে পারে? আসলে জুন চিলোই তো জুন ফেইফান, সেজন্যই এই টোকেনটা ওর কাছে আছে এবং এই টোকেনটা একটা বিশেষ উপায়ে খোলা যায়। এটা যদি কোনোভাবে সুয়ানলি খুলে ফেলে তাহলে ও বুঝতে পারবে এটাই জুনফেই। জুনফেই তখন বলে, ওই টোকেনটা আসলে আমাকে দিয়েছিল জুন ফেইফান। জুন ফেইফান এবং আমি একে অপরকে অনেক ভালোবাসি, সে আমার বয়ফ্রেন্ড, তাই আমাদের ভালোবাসার স্মৃতিস্বরূপই সে আমাকে ওটা দিয়েছিল। প্লিজ জেনারেল, ওটা আপনি আমাকে দিয়ে দিন। তখন সুয়ানলি বলে, তাই নাকি, ঠিক আছে, এটা তুমি তোমার কাছে রাখো, কিন্তু তোমাকে এটা বলতে হবে যে তোমার ওই সেই ভালোবাসার মানুষটা এখন ঠিক কোথায় আছে, তার কাছে আমার বিশেষ দরকার। এরপরে ওকে সোজা আবারও ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে নিয়ে আসার পর থেকেই ও চিন্তা করতে লাগে যেভাবে হোক ওকে এখান থেকে পালাতেই হবে, না হলে জুন পরিবারের কথা যদি এরা জানতে পারে তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে জুন পরিবারের। এদিকে সোয়ানলে ভাবছিল এই মেয়েটি মিথ্যা তো বলছেই, তাই ওই মেয়েটির সঙ্গে একটা ডিল করার চিন্তা ভাবনা করে সোয়ানলে, কারণ মেয়েটি অনেক বেশি চালাক। সোয়ানলে তখন ওকে বলে, তুমি জুনফেইয়ের চাকরানি, কিন্তু আমি যদি তোমাকে এরকম পাশে পেতাম না, আমি তোমাকে আমার উপদেশটা বানিয়ে দিতাম, কারণ তুমি অনেক চালাক। একটা মেয়ে হওয়া সত্ত্বেও তোমার অনেক বুদ্ধি। এখন তুমি আমাকে এটা বলো যে জুনফেই ফান ঠিক কোথায় আছে। জুনচিলো বলে, ঠিক আছে, কিন্তু আপনাকে এটা বলতে হবে যে জুনফেই ফানকে আপনার কি দরকার, আপনি তাকে মারবেন না তো? তখন জেনারেল বলে, আমি তাকে কেন মারবো, আমি তো একটা বিশেষ কারণে তাকে চাই। তার ব্যবসায়িক নলেজ অনেক বেশি ভালো এবং বেইসুয়ান রাজ্যের ব্যবসার কোনো উন্নতি নেই, তাই আমি তার কাছ থেকে শুধুমাত্র কিছু টিপস নিতে চাই এবং ইয়াংনান রাজ্য আর বেইসুয়ান রাজ্যের ভিতরে ট্রেডিং পোস্টও স্থাপন করতে চাই, যাতে দুই রাজ্যের ভিতরে ট্রেডিংটা ভালোভাবেই চলে। আর তাছাড়া আমি কিন্তু সেদিন তোমাদের কাউকেই মারতে চাইনি, ওখানে যে ডাকাতগুলো হামলা করেছিল শুধু ডাকাত দলকেই মারতে চেয়েছিলাম আর জুনফেই ফানকে খুঁজতেই ওখানে গিয়েছিলাম, এছাড়া আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। এখন তুমি বলো জুনফেই ফান ঠিক কোথায় আছে, যেহেতু সে তোমার লাভার হয়। তখন জুনচিলো বলে, সে এখন শিসাং রাজ্যে আছে। আপনি যদি আমার ক্যারাভ্যান সহ আমাকে আগামীকাল শিসাং রাজ্যে নিয়ে যান তবে সেখানেই তার সঙ্গে আপনার দেখা হবে। এতে সোয়ানলে রাজি হয়ে যায়, কিন্তু তখনই জুনফেই ফান অজ্ঞান হয়ে যায়, যেহেতু ওর বুকে কিছুটা আঘাত লেগেছিল। এখানে একজন ডক্টরকে ডাকা হয়। ডক্টর তখন বলে, ওনার বুকের আঘাতে মলম লাগাতে হবে, কিন্তু উনি একজন মহিলা, তাই আপনি প্লিজ একটা ব্যবস্থা করুন। যেহেতু আপনি ওনার দেখভাল করছেন তাই আমি আপনার উপরে সমস্তটা ন্যস্ত করে গেলাম। এবং ওখানে ঔষধটাও রেখে ডক্টর চলে যায়। তখন বেশ লজ্জায় পড়ে গিয়েছিল সোয়ানলে ভাবছিল কিভাবে ঔষধটা লাগাবে। তখনই জুনফেইয়ের জ্ঞান ফিরে আসে এবং জুনফেই বলে, জেনারেল, আমি আপনাকে একজন অনারেবল মানুষ মনে করেছিলাম, কিন্তু এখানে যখন আমি অচেতন অবস্থায় ছিলাম তখন আপনি আমার সুযোগ নিচ্ছিলেন, এটা ভীষণ খারাপ হয়ে গেল। তখন খুব রেগে গিয়েছিল সোয়ানলে বলে, আমি তোমার কোনো সুযোগ নিচ্ছিলাম না, এখানে তোমার মলম লাগানোর জন্যই মূলত আমি তোমাকে টাচ করেছি। যেহেতু তুমি এখন জেগে গিয়েছো তাই নিজেই নিজের মলমটা লাগিয়ে নাও, আর আগামীকাল সকালেই আমরা শিসাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, রাত্রেবেলা অনেক চিন্তা করে ওরা যে আসলে এই মেয়েটি সত্য বলছে কিনা। মেয়েটি যদিও সত্য বলছে না, তারপরেও মেয়েটির কথা মতোই এখন জুনফেইকে খুঁজতে হলে ওর কথা শুনতে হবে। পরদিন সকালবেলা ওরা সমস্ত কিছু রেডি করে নেয় শিসাং রাজ্যে যাওয়ার জন্য। যথারীতি শিসাং রাজ্যে যাত্রাও ওরা শুরু করে দিয়েছিল।
কিন্তু জুনফেই সবসময় সুযোগ খুঁজছিল যে কখনো পালাবে। ও একটা লেকের কাছে আসে ওর ক্ষতটা পরিষ্কার করবে এই কথা বলে, কিন্তু ওকে ফলো করতে করতে পিছন থেকে সোয়ানলিও অনেক দূর চলে এসেছিল। জুনফেই তখন মনে করে সোয়ানলিকে যদি এখান থেকে ওর চোখে ধুলা দিয়ে হাঁটাতে হয় তাহলে অবশ্যই নিজেকে কিছুটা ডিসক্লোজ করতেই হবে। সোয়ানলি পিছন থেকে এসে ওকে যখন পাহারা দিচ্ছিল তখন জুনচিলো বলে, জেনারেল, এখানে আমি নিজের ক্ষতটা পরিষ্কার করতে এসেছি। আমি একজন মেয়ে, তো আমাদের তো কিছু প্রাইভেসি থাকা উচিত বলে আমি মনে করি। আপনি প্লিজ ঘুরে দাঁড়ান। তখন সোয়ানলি ঘুরে দাঁড়ায় আর ও নিজের জামা কাপড় খোলার বাহানা করতে লাগে। আসলে জুনচিলো এগুলো এমনি এমনি করছিল। সোয়ানলি দেখে জুনচিলো আসলেই ওর ক্ষতটা পরিষ্কার করার জন্যই জামা খুলছে, তাই ও আরো একটু সরে গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। যখন জুনচিলো দেখে যে সোয়ানলি এখান থেকে সরে গিয়েছে তখনই জুনচিলো দৌড় কি দৌড়। এরপরে সোয়ানলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পিছনে তাকিয়ে দেখে এখানে জুনচিলো নেই, তাই ও জুনচিলোর পিছু পিছু দৌড়াতে লাগে। জুনচিলো বন জঙ্গল পার হয়ে পুরো মরুভূমিতে চলে এসেছে। যেহেতু বেশিওয়ান রাজ্যে ছিল মরুভূমি এবং বন জঙ্গলে ভরা, তখনই জুনচিলো দেখতে পায় ও এমন একটা বালির উপরে এসে পড়েছে তার সামনেই ছিল চোরাবালি। জুনচিলোর মাথায় তখন বুদ্ধি চলে আসে। ও ওই চোরা বালিকে ক্রস করে সামনে চলে যায়। ও মনে করেছিল যে এই বালিতে কোনো রকমে যদি জেনারেল পা দেয় তাহলে সাথে সাথেই ওই বালিতে আটকা পড়ে যাবে। এটাই ছিল ওর মেইন উদ্দেশ্য। আর সত্যি সত্যি জেনারেল বালিতে পা দিয়ে দেয় এবং আস্তে আস্তে তলিয়ে যেতে লাগে। কিন্তু জুনচিলো একটুও মায়া হয় না। ছেলেটা যে এখানে মরতে পড়েছে তাতে ওর খারাপ লাগে না, কিন্তু জেনারেল সে ছিল অনেক বুদ্ধিমান। জেনারেল তার হাতে থাকা চাবুকটা দিয়ে সোজাসুজি বেঁধে ফেলেছিল জুনচিলোকে। জেনারেল বলে, যদি আমি এখানে মরি তাহলে তোমাকে সাথে নিয়েই মরবো। জুনচিলো নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও ছাড়াতে পারে না। ওদিকে জুনচিলোকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে ঠিকই উপরে চলে এসেছিল জেনারেল। জেনারেল বলে, এবার তুমি কিভাবে পালাবে? এদিকে জেনারেলের অন্যান্য সদস্যরা জেনারেলকে পাগলের মতো খুঁজছে। ওরা তখন ভেবেছিল যে জেনারেল হয়তো ওই ডেথ মরুভূমিতে চলে গিয়েছে। এই মরুভূমিকে মৃত্যু মরুভূমি বলা হয়, কারণ এখানে অনেক রকমের ভয়ানক জিনিসপত্র ঘটে থাকে। যেরকম কিছুক্ষণের ভিতরে এখানে বালির ঝড় হয়ে যায় এবং ওরা দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের ভিতরে জ্ঞান ফিরে এসেছিল জুনচিলোর। জুনচিলো দেখতে পায় দূরে পড়ে আসে জেনারেল সোয়ানলি। ও আস্তে আস্তে সোয়ানলির কাছে আসে, এসে দেখে সোয়ানলি এখন একদম অচেতন। জুনচিলো তখন জেনারেলের কাছে থাকা একটা ছুরি বের করে জেনারেলকেই মারবার জন্য, কারণ ওর চিমিনের কথা মনে পড়ছে যে এদের কারণেই চিমিন মারা গিয়েছে, ওকে তো প্রতিশোধ নিতেই হবে। ঠিক তখনই জ্ঞান ফিরে এসেছিল সোয়ানলির। সোয়ানলি বলে, তুমি এভাবে মানুষের সুযোগ নিয়ে তাদেরকে মারো নাকি? তোমাকে বালির ঝড় থেকে আমি বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছি, আর তুমি কিনা আমাকেই মারছো? মনে রেখো, আমি বিনা তুমি এই বালির ঝড় থেকে বাইরে বের হতে পারবে না। এদিকে আমরা লুচিকে দেখতে পাই, সে লোকজন নিয়ে এসে চারিদিকে খোঁজ করতে লাগে জেনারেলের, কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পায় না, কারণ এরা অলরেডি অনেক দূরে চলে এসেছিল। এদিকে জেনারেল এবার তার রোপ দিয়ে বেঁধে নিয়েছিল জুনচিলোকে। জুনচিলো পালাপার জন্য অনেক হন্তদন্ত করছিল, কিন্তু জেনারেল ওকে ভালো করেই বলে দেয় যে তোমার আমার হাত থেকে নিস্তার নেই যতক্ষণ না তুমি জুনফেইফানকে আমার কাছে ধরিয়ে দিচ্ছ। এদিকে জুনচিলো দেখে ওর পাশে একটা মরা মাংসের হাড় পড়ে আছে। ওই হাড়টাকে ও নিজের দিকে টেনে নেয় এবং সেটাকে লুকিয়ে রাখে। চিন্তা করছিল এটা দিয়েই মূলত জেনারেলকে মেরে ফেলবে। জেনারেল দেখতে পায় অদূরে একটা সাপ। ও সাপটাকে যখনই মারতে যায় তখনই জুনচিলো ওর হাতে থাকা সেই হাড়টা দিয়েই আঘাত করে দেয় জেনারেলের পায়ের উপর। জেনারেল তখন অবাক হয়ে বলে, আমি তোমাকে বাঁচাতে গিয়েছি আর তুমি কিনা এইভাবে আমাকে আঘাত করলে? শান্তি হয়েছে তোমার? জুনচিলো তখন ওকে ওখানে ফেলে রেখেই পালাতে লাগে, কারণ এই পা নিয়ে কোনোভাবেই জেনারেল আর হাঁটতে পারছিল না। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। জুনচিলো দেখতে পায় কাছে কিছু ঘাস। তখন ওর মনে হয় হয়তো আশেপাশে পানি আছে, কিন্তু জুনচিলোর শরীর আর একদম চলছিল না। ও কিছুক্ষণের ভিতরেই অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায় এবং ওখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে বেইসুয়ান রাজ্যের রাজা যখন জানতে পারে জেনারেল গায়েব হয়ে গিয়েছে তখন ও কিছু লোকদের আদেশ করে এক্ষুনি জেনারেলকে খুঁজতে। তখনই আমরা রাজার বোনকে দেখতে পাই, যার নাম প্রিন্সেস চিয়াংকং। চিয়াংকং বলে, সু ভাইয়াকে খুঁজতে আমিও যাব। রাজা ওকে বারণ করে দেয়, কিন্তু তারপরে ও খুঁজতে বের হয়। এরপরে আমাদের শি পরিবারের একজন লিডারকে দেখানো হয়। এই হলো শি লিডার। তার একটা ছেলেও আছে যার নাম শিমো। তবে শিমো একটু মাথা মোটা টাইপের, কিন্তু বাবা যা বলে সেই কাজ করে। আর এদের মেইন উদ্দেশ্য হলো সোয়ানলিকে মেরে ফেলা, কারণ সোয়ানলি বেঁচে থাকলে এই 5টা রাজ্যের উলফ লিডার হয়তো সোয়ানলিই হবে, কিন্তু শি মাস্টার সেটা চায় না। শি মাস্টার নিজেই এই 5টা সেক্টর লিডার হতে চায়, সেজন্য সোয়ানলিকে মারতে চায়। যাই হোক, রাত হয়ে গিয়েছিল। এদিকে জুনচিলোর জ্ঞান ফিরে এসেছে। ও দেখতে পায় ওর পাশে তখন বসে আছে জেনারেল। আসলে জেনারেল ওকে কিন্তু একবারও আঘাত করেনি।
সোয়ানলি ওকে বলে, যখন থেকে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আমি তোমাকে প্রত্যেকবার বাঁচিয়েছি, একবারও আঘাত করিনি, তাহলে তুমি কেন এভাবে আমাকে একটার পর একটা আঘাত করে চলেছো? তুমি তো জুন ফেইফানকে আমার সঙ্গে দেখা করিয়ে দিতে চেয়েছিলে, তাহলে হঠাৎ কেন মত বদলালে? পরদিন সকালবেলা দেখা যায় অনেক জ্বর এসেছিল জেনারেলের মাথায় হাত দিয়ে তখন অনুভব করে জুনফেই যে ওর অনেক জ্বর এসেছে। জুনফেই তখন যায় ওর পায়ের ক্ষতটা ডিটক্সিফাই করার জন্য একটা ক্যাকটাস খুঁজতে, তারপরে নিজেই আবার চিকিৎসা করিয়ে জেনারেলকে সুস্থ করে। এদিকে আমরা হি জিয়াও নামের একটা ছেলেকে দেখতে পাই, যাকে রাজা পাঠিয়েছিল সোয়ানলিকে খোঁজার জন্য। সোয়ানলি এবং জুনচিল হাঁটতে হাঁটতে প্রায়ই চলে এসেছিল মরুভূমি পার হয়ে, কারণ ওরা গাছপালার সন্ধান পেয়েছে। কিন্তু যখন ওরা মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় এখানে কিছু মরুভূমির ভয়ানক জন্তুরা এসে ওদের উপরে আক্রমণ করছে। তখন জুনচিলকে সোয়ানলি বলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের ভিতরে যে কোনো একজন বেঁচে থাকলে সেটাই অনেক, আমি এগুলোর সঙ্গে ফাইট করছি। কিন্তু জুনচিল এখানে সোয়ানলিকে একা রেখে যায় না। জুনচিল ওখানে থাকা কিছু গাছের ডাল দিয়ে একটা তীর ধনুক তৈরি করে সেটা দিয়েই এখানকার সমস্ত জীবদের বিরুদ্ধে লড়াই করছিল। কিছুক্ষণ পরে ও অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই এখানে আমরা হি জিয়াওকে দেখতে পাই, সে তার বাহিনী নিয়ে চলে এসেছিল। জুনচিলোর সাথে সাথে তৈরি করা এই ধনুকটা দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল সোয়ানলে মনে মনে বলে, আমি যাকে খুঁজছি সে কি আসলে এই? এরপরে সোয়ানলে চলে আসে শহরে। এখানে হি জিয়াও কাপড় নিয়ে এসেছিল জুনচিলোকে দেবার জন্য। হি জিয়াও বলে, মাস্টার আপনার ঘরে কেন ওই ছেলেটি থাকবে, বরং ওকে আমি আমার ঘরে নিয়ে যাই। আসলে হি জিয়াও তো আজ জানে না জুনচিলো একজন মেয়ে। তখন সোয়ানলি বলে, কোনো ব্যাপার নয়, ও যেহেতু অনেক ইনজুর্ড এবং এখানে ঘুমিয়ে পড়েছে তাহলে এখানেই ঘুমানো থাক, তুমি তোমার রুমে চলে যাও। জুনচিলো আগেই বলেছিল সোয়ানলিকে ও যে একটা মেয়ে তা যেন কেউ না জানে, তাই সোয়ানলি সেই কথাটা রেখেছে। পরদিন সকালবেলা যখন ঘুম ভাঙে সোয়ানলির, তখনও দেখতে পায় যে ওকে কেউ একজন কাপড় পরিয়ে দিয়েছে। তখনই ও ঘুমান্ত সোয়ানলির উপরে গিয়ে আক্রমণ করে বলে, তুমি আমার কাপড় কেন বদলে দিয়েছ? তখন সোয়ানলি ওকে উল্টো শুয়ে দিয়ে বলে, আমি তোমার কাপড় বদলাইনি, এখানে যারা রান্না করছে তাদের ভিতরে একজনকে আমি ডেকেছিলাম, তারাই তোমার কাপড় চেঞ্জ করে দিয়েছে। অযথা অন্যর উপরে ব্লেম দিবে না। আর তাছাড়া তুমি জুন ফেইফানের গার্লফ্রেন্ড, আমার তোমার উপরে কোনো লোভ নেই, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাই সি রাজ্যে সেই রাজপুত্র যার নাম শিমো, সে এসেছিল সোয়ানলিকে মারার জন্য, কারণ সোয়ানলিকে এই রাজ্যে দেখা গিয়েছে। এদিকে আমরা আবার লুচিকে দেখতে পাই। লুচি এখনো পর্যন্ত ওর মাস্টারকে খুঁজে পায়নি, কিন্তু লুচিরা যে ক্যারাভান নিয়ে ইনভেস্টিগেট করছিল সেই ক্যারাভানের একজন লোককে ওরা পেয়েছিল, কিন্তু সেই লোকটা কোনো খবর দিবে না বলে নিজে নিজেই আত্মহত্যা করে নিয়েছে। ড্রামার শুরুতে আপনারা দেখেছিলেন না, বেইসুয়ান রাজ্যের অন্য কিছু মার্চেন্ট তারাও কিছু ক্যারাভান নিয়ে শিসাং রাজ্যে যাচ্ছিল কিছু অস্ত্র পাচার করার জন্য। মূলত ওরা শি ক্লানেরই লোক, অর্থাৎ শিমোদের লোক, কিন্তু ওরা ধরা পড়বে না বলে নিজেরাই আত্মহত্যা করে নিয়েছে, যাতে ইনভেস্টিগেশন এখানেই থেমে যায়। সোয়ানলে এবং তার লোকজন বর্তমানে লিয়াংজু শহর নামের একটি শহরে এসে আশ্রয় নিয়েছে একটা ইনে। এখানকার বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিল জুনচিলো মূলত ব্ল্যাক ক্রিস্টাল খোঁজারই চেষ্টা করছে, এবং জুনচিলো এটা খুব ভালোভাবে জানে ওই ব্ল্যাক আয়রন ক্রিস্টালটা যদি ওকে খুঁজতে হয় তাহলে ওকে অবশ্যই জেনারেল সোয়ানলের কাছাকাছি থাকতে হবে। কিন্তু জেনারেল সোয়ানলের লোকটা বেশ ডেঞ্জারাস, তার কাছাকাছি থাকতে চাওয়াটাও অনেক বেশি ভয়ানক হতে পারে। তো ওরা যখন ইনে ছিল ঠিক তখনই দেখা যায় কিছু ডাকাত এসে ওই ইনে আক্রমণ করে। তবে এই ডাকাতেরা স্বাভাবিক কোনো ডাকাত ছিল না, মূলত সেই ক্লানের লোকজন সোয়ানলিকে মারার জন্যই ওই ডাকাতদের পাঠিয়েছে। হঠাৎ করে এখানে তুমুল মারামারি ফাইট শুরু হয়ে যায়। তবে জুনচিলোকে আগে থেকেই একটা টোকেন দিয়ে সোয়ানলি পাঠিয়ে দিয়েছে লু রাজ্যে, কারণ এখান থেকে লু রাজ্য বেশি দূরে ছিল না। সোয়ানলি ওকে আগে থেকেই বলেছিল যে আমি এখানে আটকা পড়ে গিয়েছি, শি ক্লানের লোকজন আমাকে মারবার চেষ্টা করবে, তুমি আমার এই টোকেনটা নিয়ে শুধু লুও রাজ্যে যাবে। লুও রাজ্যের যে লিডার সে আমার বন্ধু, ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তাকে গিয়ে শুধুমাত্র এই টোকেনটা দেখাবে, সে তার দলবল নিয়ে এখানে হাজির হয়ে যাবে আর আমাদের বাঁচিয়ে নিবে। তো লু রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। এদিকে এরা দুইজন মানে সোয়ানলে এবং সোয়ানলের সঙ্গে যে আরো একজন সোলজার ছিল, এরা দুইজন অনেকক্ষণ ধরে ফাইট করে একদম ক্লান্ত হয়ে গিয়েছে। এদিকে লু রাজ্যে চলে এসেছিল এখানে এসে লু লিডারকে ও প্রথমেই ওই টোকেনটা দেখায়। এটা হলো লু লিডার যার নাম লু জি যাও। যখনই এসে টোকেনটা দেখায় সাথে সাথে লু লিডার তার লোকজন নিয়ে সোজা এদিকে রওনা দেয়। এদিকে শিমো চেয়েছিল যেভাবেই হোক সোয়ানলিকে আজকে মেরেই ফেলবে, এজন্য সোয়ানলিরা যে ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল সেই পুরো বাড়িটাই শিমো ও তার লোকেরা আগুনে ধরিয়ে দেয়। ততক্ষণে এখানে লু জি যাও চলে আসে।
জুনচিল বারবার সোয়ানলেকে ডাকতে লাগে, কিন্তু সোয়ানলে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন জুনচিল মনে করে যদি সোয়ানলেকে বাঁচাতেই হয় তাহলে আমাকে অন্য কোনো উপায়ে বাঁচাতে হবে, কারণ এখানে এখনো শি ক্লানের অনেক সৈন্যরাই ছিল। জুনচিল তখন দূরে একটা ঘন্টা দেখতে পায় ও দ্রুত ওই ঘন্টার ওখানে চলে যায়। ও গিয়ে ঘন্টায় আঘাত করতে লাগে। এটা দূর থেকে সিংহ দেখতে পেয়ে জুনচিলোর দিকেই ধনুক তাক করে এবং ওর হঠাৎ মনে হয় এই মেয়েটি আবার কোথা থেকে উদয় হলো। কিন্তু ওই ধনুকটা একদম মুখের কাছ দিয়ে চলে গিয়েছিল জুনচিলোর। কিছুক্ষণ পরে সারা রাজ্যের লোকজন জেগে যায়, কারণ ঘন্টা বাজছিল। সাথে সাথে সিংহ বুঝতে পারে এখান থেকে ওদের পিছু হটতে হবে, তাই ওরা পিছু হটে চলে যায়। আর জুনচিলো সহ বাকিরা মিলে উদ্ধার করে সোয়ানলিকে। এদিকে আমাদের চুমিনকে দেখানো হয়। চিমিন তো আসলে মারা গিয়েছিল না মনে করেছিলাম আমরা, ও আসলে এখনো বেঁচে আছে এবং ও একটা কারাগারে আছে। এদিকে আমরা প্রিন্সেস চিয়াংকংকে দেখতে পাই। এ সোয়ানলিকে খোঁজার জন্য লিয়াংজু শহরে এসেছে, কিন্তু এখানে কোথায় ও সোয়ানলিকে খুঁজবে তা বুঝতে পারে না। ও একটা বাজারের ভিতর দিয়ে যাচ্ছিল। এই রাজকন্যা আসলে কিছুটা সাইকো টাইপের। ও একটা বাজারে এসে দেখতে পায় মানুষ বিক্রি হচ্ছে, মানে সেই দুনিয়ায় তো মানুষ পাচারও হতো এবং মানুষকে কৃতদাস হিসেবে বিক্রিও করা হতো। এখানেই মূলত চিমিনকে নিয়ে আসা হয়েছিল। প্রিন্সেস চিমিনকে দেখা মাত্রই ক্রাশ খেয়ে যায়, আর প্রিন্সেসের মনে হয় এই স্লেভটাকে ও অনেক টাকা দিয়ে হলেও কিনে নেবে। তাই তো ও অনেক টাকা দিয়ে ওই স্লেভটাকে কিনে নেয়, কিন্তু সেখানে আরও কিছু লোকজন ছিল যারা চিমিনকে কিনতে চেয়েছিল। তখনই প্রিন্সেস ওর হাতে থাকা চাবুক দিয়ে চিমিনের মুখে আঘাত করে, আর চিমিনের মুখে একটা দাগের সৃষ্টি হয়ে যায়। এই দাগের কারণে আর কেউ চিমিনকে কিনতে চাইছিল না। আসলে আগে চিমিনকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল, তাই সবাই কিনতে চেয়েছিল। এদিকে লুয়ো রাজ্যে চলে এসেছিল সোয়ানলি সহ বাকিরা। তখন সোয়ানলিকে লুয়ো বলে যে তুমি কি আন্দাজ করেছো কে বা কারা তোমাকে মারতে চেয়েছিল? তাছাড়া এই মেয়েটির সঙ্গে তোমার পরিচয় কিভাবে হলো? তাকে তুমি নিজের পাশে রেখেছো, তার মানে নিশ্চয়ই তার ভিতরে ইন্টারেস্টিং কিছু তুমি ফিল করেছো। সোয়ানলি বলে আসলেই সে অনেক ইউনিক একজন লেডি, তাছাড়া সেই ইয়াংনান রাজ্যের, তাই আমি তাকে নিজের কাছে রেখেছি। এদিকে এই প্রথম আমরা দেখতে পাই জুনচিল মেয়েদের পোশাক পরেছে এবং মেয়েদের মতো করে তৈরি হয়েছে। জুনচিল হঠাৎ করেই মনে করে যে ওকে সত্যি সত্যি সোয়ানলির কাছেই থাকতে হবে, কারণ ও সোয়ানলি এবং হি জিয়াওকে কথা বলতে শুনেছে। হি জিয়াও বলছিল যে ব্ল্যাক আয়রন ক্রিস্টাল নামের একটা মাইন নাকি তারা বেইসুয়ান রাজ্যে পেয়েছে। তো সেটা খুঁজতে হলে অবশ্যই সোয়ানলির সঙ্গে বেইসুয়ান রাজ্যে জুনচিলকে ঢুকতে হবে। এদিকে সোয়ানলি যেহেতু লিয়াংজাও রাজ্যে এসেছে, তাই ও এখন সান রাজ্যে যেতে চায় সেখানকার শেখ লিডারকে কিছুটা ইমপ্রেস করতে, কারণ সামনে ইলেকশন, তাই ওকে অন্য গোত্রের সাপোর্ট তো পেতেই হবে। যদি সান বংশের ওই শেখ লিডার ওকে সাপোর্ট করে তাহলে ও হয়তো খুব সহজেই 5টি সম্প্রদায়ের রাজা হতে পারবে। তাহলে হয়তো ওর বাবা মায়ের কেসটিও পুনরায় ও ইনভেস্টিগেট করতে পারবে, কারণ ওর বাবা মা অনেকদিন আগে মারা গিয়েছে, সেই কেসটিও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। ওই কেসটিকে পুনরায় রিইনভেস্টিগেট করতে হলে রাজা ওকে বলেছে তোমাকে অবশ্যই 5টি গোত্রের লিডার হতে হবে, তবে তুমি পুনরায় ওই কেসটিকে রিওপেন করতে পারবে। তো এইসব কথাবার্তার পরে একজন এখানে কাজের ন্যানি আসে, যে এসে মিস্টার লুয়োকে বলে যে আপনি কিন্তু চাইলে জুনচিলকে বিয়ে করতে পারেন, সে আপনার জন্য পারফেক্ট ম্যাচ। তখন হেসে ওঠে লুয়ো আর বলে আমি বিয়ে করব না। আসলে লুয়ো মনে মনে একটা মেয়েকে খুব ভালোবাসতো। সোয়ানলি বলে সেই মেয়েটাকে তুমি তো পেলে না, তাই বলে কি আর বিয়েই করবে না? তখন লুয়ো বলে তাকে আমি নিজের স্ত্রীর মতো মনে করতাম, তাই সে বিনা আর কাউকেই আমি মন দিতে পারবো না। তখন আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লুয়োর সঙ্গে সুন্দরী একটা মেয়ের সম্পর্ক ছিল, তবে ওই মেয়েটির মুখ আমাদের দেখানো হয় না, তবে বিশ্রীভাবে তাদের কাটাকাটি হয়ে গিয়েছে। লু তখন সোয়ানলিকে বলে তোমার সঙ্গে আমিও সান রাজ্যে যাব, সেখানকার রাজাকে ইমপ্রেস করার চেষ্টা করব যাতে সে তোমাকে সাপোর্ট দেয়। এদিকে আমরা প্রিন্সেস চিয়াংকংকে দেখতে পাই। সে ইমপ্রেস করার চেষ্টা করেছিল তার স্লেভকে, কিন্তু তার স্লেভ ছিল অনেক অবাধ্য, একদম তার কথা শুনতো না। তবে এখানে চিমিন যখন বুঝতে পারে এই মেয়েটি একজন রাজকন্যা এবং সে সোয়ানলির কাছের কেউ, তখনই তার মনে হয় এই মেয়েটির সাথে সাথেই তাকে থাকতে হবে যদি সে জুনচিলকে খুঁজে বের করতে চায়। এদিকে জুনচিল এই মুহূর্তে বেইসুয়ান ছেড়ে যাবার কথা চিন্তা করছে না, কারণ ওকে ব্ল্যাক আয়রন ক্রিস্টাল খুঁজতে হলে বেইসুয়ান রাজ্যে থেকে যেতে হবে। অন্যদিকে দেখতে পাই পরদিন সকালবেলা ওরা চলে এসেছিল সান রাজ্যে, তবে সান রাজ্য এবং শি রাজ্য দুটো ছিল পাশাপাশি। এই হলো সান রাজ্যের রাজকন্যা, যার নাম শাওমিন এবং এই একমাত্র মেয়ে। আর এটা হলো সেই শিমো যে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করতো চাউমিনকে, কিন্তু চাউমিন ওকে পাত্তাই দিত না। সান বংশের এই হলো লিডার, যার নাম সানবাও। সানবাও লোকটা কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু এই যে এই শি লিডার সানবাওকে সবসময় নিজের হাতের মুঠোয় করে রাখার চেষ্টা করেছিল। জাওমিনের সঙ্গে দেখা যায় খুব দ্রুতই ভাব হয়ে গিয়েছিল জুনচিলোর।
আর এটা বেশ এনজয় করছিল সোয়ানলি, কারণ সোয়ানলির মনে মনে আলাদা একটা প্ল্যান ছিল। সোয়ানলি জাওমিনকে বলে, তুমি যাকে ছেলে ভাবছো সে কিন্তু আসলে ছেলে নয়, জুনছিল আসলে একটা মেয়ে এবং সে ইয়াংনান রাজ্য থেকে এসেছে। সে কিন্তু খুব ভালো এমব্রয়ডারি করতে পারে, তুমি কিন্তু তার কাছ থেকে শিখতে পারো। এটা ইচ্ছে করেই বলেছিল মূলত সোয়ানলি। এদিকে জাওমিন একা একা যখন প্র্যাকটিস করছিল ঠিক তখনই ওর কাছে শিমো চলে আসে একটা গিফট নিয়ে। শিমো জাওমিনকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কারণ যদি কোনো রকমে ও জাওমিনকে ইমপ্রেস করতে পারে তাহলে হয়তো জাওমিনের বাবা তাদেরকে সাপোর্ট করবে, আর যত সাপোর্টারের সংখ্যা বাড়বে ততই শিমোর বাবার উফ লিডার হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। বেইসুয়ান রাজ্যে আসলে 5টি আলাদা গোত্র ছিল, সেই গোত্রগুলোর আলাদা আলাদা করে নাম হলো সুয়ান গোত্র, শি গোত্র, সান গোত্র, সু গোত্র এবং আরেকটি হলো লু গোত্র। তো সবাই চায় যাতে সোয়ানলি লিডার হোক, কিন্তু শি রাজ্যের লিডার চায় যে সে যেন লিডার হয়। এখানে আমরা জাওমিনের সঙ্গে ফাইট দেখতে পাই শিমোর, কারণ জাওমিন বলে যে আমাকে ফাইটে হারাতে পারবে না, তাকে তো কখনো বিয়ে করার কথা আমি চিন্তাও করতে পারি না। এটা বলে শিমোকে রিজেক্ট করে দিয়ে এখান থেকে জাওমিন চলে যায়। এদিকে আমরা দেখতে পাই চিমিনকে। চিমিন রাত্রেবেলা পালাবে মনে করেছিল, পালাতে গেলে ও এখন যে ইনে উঠেছে সেখানকার সমস্ত গার্ডদের মেরে ফেলতে হবে, তাই ও সমস্ত গার্ডদের রাতের বেলায় মেরে ফেলে। যেহেতু সে অনেক ভালো একজন যোদ্ধা ছিল, কিন্তু সে ধরা পড়ে যায় প্রিন্সেসের সামনে। তবে প্রিন্সেস আগেই বলেছিলাম সাইকো প্রকৃতির। প্রিন্সেস এগুলো দেখে বলে, চিমিন তুমি কি আমাকে ছেড়ে পালাতে চাচ্ছ? ঠিক আছে, তুমি যখন পালাতেই চাও আমিও তোমার সঙ্গে পালাবো, কিন্তু তুমি যে এই গার্ডসদের মেরেছো এগুলো তো মানুষ দেখলে মনে করবে যে তুমিই মেরেছো। তার থেকে বরং এই বাড়িটাকে আমরা আগুনে পুড়িয়ে দিই, তাহলে আর কোনো ট্রেস থাকবে না। এরপরে আমরা দেখতে পাই আবারও জাওমিনকে সোয়ানলি এসে বলে, আমাদের এই রাজ্যের ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা খুব খারাপ, কিন্তু এমব্রয়ডারি শিল্পে আমরা কিন্তু ভালো করতে পারি, তাই তুমি যদি একটু ইমপ্রেস করার চেষ্টা করো ইয়াংনান রাজ্যের ওই মেয়েটিকে, তাহলে নিশ্চয়ই সে তোমাকে এমব্রয়ডারি শেখাবে। তাই তো জাওমিন সোজা চলে আসে চিলোর কাছে আর বলে, দিদি তুমি তো ইয়াংনান থেকে এসেছো, তাহলে তুমি অনেক ভালো সেলাই করতে পারো, তুমি যদি আমাদেরকে শেখাও তাহলে ইয়াংনান রাজ্যের ভিতরে এবং আমাদের রাজ্যের ভিতরে আমরা একটা চুক্তি করতে পারি। এটা শুনে সোজা সোয়ানলির কাছে চলে আসে চিলো আর বলেন, নিশ্চয়ই চাউমিনকে আপনি ওই কথাগুলো বলেছেন আমার কাছ থেকে সেলাই শিখতে, এতে তো আপনারই লাভ হবে তাই না? যখন ইয়াংনান রাজ্যের ভিতরে এবং লিয়াংজু শহরের ভিতরে একটা ট্রেডিং চুক্তি হবে তখন লিয়াংজু শহরও বেশ লাভবান হবে আর আমরাও লাভবান হব, কিন্তু সব থেকে বেশি লাভবান আপনি হবেন, কারণ আপনার উপরে খুশি হয়ে যাবে সানবাও, তখন সে আপনাকে সাপোর্ট করবে, আর সে যদি আপনাকে সাপোর্ট করে তাহলে উলফ লিডার হতে আপনাকে কেউ আটকাতেই পারবে না, তাই তো? সোয়ানলি বলে, তুমি আসলেই অনেক বুদ্ধিমান আর আমি তোমার কাছ থেকে কিচ্ছু লুকাতে পারি না, তুমি আমার ইন্টেনশন ধরে ফেলেছো, তাই প্লিজ তুমি রাজি হয়ে যাও, আমি কথা দিচ্ছি কোনো রকমের ঝামেলা হবে না, এতে তো ভালোই হবে, বেইসুয়ান রাজ্যের সাথে তোমার দেশের রাজ্যেরও একটা ভালো আদান প্রদান হবে, কিন্তু তোমাকে অবশ্যই এখন থেকে নারী পোশাক পরতে হবে, কারণ তুমি মেয়েদের সেলাই শেখাবে। এরপরে এরা তিনজন ওয়েট করতে লাগে আর ওকে নারী পোশাক পরিয়ে নিয়ে আসা হয়। অনেক সুন্দর লাগছিল দেখতে জুনচিলোকে দেখে সবাই অবাক হয়ে যায়, ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল সোয়ানলি, যেন নতুন করে প্রেমে পড়ে গিয়েছে। যাই হোক, এখন ওরা সিলভার এমব্রয়ডারি নামের একটা শপ ওপেন করে। ঠিক তখনই এই রাজ্যের কিছু মানুষ এসে ভাঙচুর শুরু করে আর বলে, আমরা খাবারের জন্য টাকা পাচ্ছি না, খাবার পাচ্ছি না, আর আপনারা কিনা টাকা ব্যয় করছেন এই দোকানের পিছনে, আমাদেরকে টাকা দিন, খাবার দিন, এই দোকানের পিছনে টাকা দিলে কি হবে? এবার এই মানুষগুলোকে ঠান্ডা করতে পারে না কোনোভাবে জাওমিন। তখন জুনচিলো বলে, আপনারা প্লিজ আমার কথা মন দিয়ে শুনুন, যদি আমরা একটা ব্যবসা করি, ব্যবসার দ্বার খুলে দিই, তখন আমরা অনেক লাভবান হব, আর তখনই না আমাদের টাকা থাকবে, খেয়ে ফেললে তো টাকা সব শেষ হয়ে যাবে, কিন্তু যদি স্থায়ীভাবে টাকার ব্যবস্থা করা যায় সেটাই বেটার নয় কি? সোয়ানলিও বলে, আমি জেনারেল, আপনাদের কথা দিচ্ছি নিশ্চয় মঙ্গল কিছু হবে, তাই আপনারা একটু ধৈর্য ধরুন। এরপরে কিছু বিজনেসম্যানদের ডাকা হয়। জুনচিলো মূলত কেমন এমব্রয়ডারি করতে পারে সেটা দেখানোর জন্যই মূলত ডাকা হয়েছিল এই বিজনেসম্যানদের। তো জুনচিলো কিছুক্ষণ সময়ের ভিতরেই সুন্দর একটা এমব্রয়ডারি করে ফেলে। এটা দেখে সবাই বলে, এটা তো তেমন মার্ভেলাস কিছু নয়, এটা খুব সিম্পল একটা এমব্রয়ডারি। না না, এইটা দেখানোর জন্য কি আমাদেরকে ডাকা হয়েছে? এটা বলে ওরা চলেই যাচ্ছিল। জুনচিলো তখন থামিয়ে বলে, কিন্তু আপনারা তো আসল চমকটাই দেখলেন না। এটা বলে সবাইকে থামিয়ে দিয়ে বলে, আপনারা কেবল এমব্রয়ডারির সামনের অংশটা দেখেছেন, এবার পিছনের অংশটাও দেখুন। পিছনের অংশে দেখা যায় একটা ময়ূরের মতো এমব্রয়ডারি হয়ে উঠেছে, আর সামনের অংশে ছিল একটা বাঘের এমব্রয়ডারি। এটা দেখে সবাই অবাক হয়ে বলে, তার মানে এই এমব্রয়ডারিটা আমরা দুই পিঠে ইউজ করতে পারবো, এটা তো খুবই ইউনিক।
তখন সবাই খুশি হয়ে বলে আমরা আপনার সঙ্গে বিজনেস চুক্তি করতে রাজি আছি এবং এইসব বিজনেসম্যানরাই মূলত টাকা ইনভেস্ট করবে, যে টাকায় এরা কাজ শুরু করবে এবং সেই কাজ সাপ্লাই করবে। তো এখন নিরলসভাবে কিছু শ্রমিকদের এখানে নিয়োগ দেওয়া হয় যারা কাজ শুরু করে। তবে জুন ছিল শুধু যে এইসব সেলাই পরেই ভালো ছিল তা নয়, ও টেক্সটাইলের ব্যাপারেও কিন্তু ভীষণই ভালো ছিল। মানে কোনো একটা যন্ত্র খারাপ হয়ে গেলে সেটাও ভালো করতে পারতো। তাই জুনচিলোকে দেখে সোয়ানলি বলে আসলে তুমি এক্সট্রা অর্ডিনারি। যদি সত্যি আমি তোমার জুন ফেইফান হতাম না, আমি তোমাকে নিজের উপদেশটা বানিয়ে নিজের কাছে রাখতাম। তবে সবকিছু তার এত ভালোভাবে চলতে পারে না। হঠাৎই দেখা যায় যেসব শ্রমিকরা এখানে কাজ করছিল তাদের ভিতরে অ্যাজমা দেখা দিয়েছে, তারা ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর 3 দিনের ভিতরেই কাপড় চোপড় সব সাপ্লাই দিতে হবে, আর এখনই কিনা ওরা অসুস্থ হয়ে পড়লো। আর এই অসুস্থতার পিছনে দায়ী হলো শি লিডার। এখানে একজন ডক্টর ডাকা হয়েছিল। ডক্টর বলে যে সুতা দিয়ে তারা কাজ করছিল, ওই সুতাতে মৃত বিভিন্ন প্রাণীদের রক্ত লেগে থাকায় সেই সব রক্ত থেকেই মূলত এদের অ্যাজমা হয়ে গিয়েছে। তো আপনারা যখন সুতা সিলেক্ট করেছিলেন এই সুতাগুলো আরো ভালোভাবে সিলেক্ট করা উচিত ছিল, কিন্তু ওরা তো সুতা ভালোভাবেই সিলেক্ট করেছিল। সানবাও যখন দেখে যে এরকম একটা ঘোলাটে অবস্থা হয়ে যাচ্ছে, সানবাও তখন বলে এরকম শপের কোনো দরকার নেই, যাতে মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে। তখন জাওমিন বলে কিন্তু আমরা তো সমস্ত সুতা কাপড় সব ভালো করে দেখেই নিয়ে এসেছিলাম, ওগুলোতে তো কোনো রকমের মৃত প্রাণীর কোনো রক্ত লেগেছিল বলে মনে হয় না, তাহলে ওগুলো কিভাবে আসলো? নিশ্চয়ই কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। আসলেই তো ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। তখন জুনচিলো বলে ঠিক আছে, যেহেতু আমি সমস্ত দায়িত্ব কাঁধে নিয়েছি তাই ওই মেয়েগুলোকে ঠিক আমি করব এবং 2 দিনের ভিতরে আমি পুরো ব্যাপারটাকেও সামাল দিয়ে আপনাদের সামনে কিছু এক্সপ্লেনেশন দিব। আপনারা আমাকে 2 দিন সময় দিন। আর এই মেয়েগুলোকে সুস্থ করতে হলে আমাদের কিছু গাছটা ওষুধের প্রয়োজন, যেগুলো খুঁজতে আমরা এখন দোকানে যাচ্ছি। ওরা প্রত্যেকটা দোকান ঘুরে দেখে কোথাও কোনো ওষুধ নেই। কিছুদিন আগেই কে যেন সমস্ত ওষুধ কিনে নিয়েছে, তাই ওরা পাহাড়ে আছে ওই গাছটা ওষুধটি সংগ্রহ করার জন্য। এখানে ওরা এসে সেই ঔষধ দেখতে পায়, কিন্তু যেগুলো খুব অল্প পরিমাণে ছিল। তবে এটাও ওরা প্ল্যান করে এসেছে, ওরা তো জানে শি লিডার কখনোই ওদেরকে জয়ী হতে দিবে না। এখানে পাহাড়ের নিচ থেকে ঔষধ তুলতে হবে। তো সোয়ানলি মূলত একটা গাছের ছোবড়া ধরেই নিচে নামে ওই ঔষধি গাছটা তোলার জন্য, এবং গাছটা ও তুলেও ফেলে। পাহাড়ের উপরে ছিল জুনচিলো হঠাৎ কি মনে করে যে ছোবড়াটা ধরে নিচে নেমেছিল, সোয়ানলি সেই ছোবড়াটাই কেটে দেয়। সাথে সাথে নিচে পড়ে যায় সোয়ানলি। এরপরে ওই গাছটা ঔষধটা যখনই হাতে তুলে নিতে যাবে জুনচিলো, তখনই কে যেন এসে ওকে ধাক্কা দেয়। সাথে সাথে ও নিচে পড়ে যায় এবং ও পড়ে গিয়েছিল একদম সোয়ানলির বুকের উপর। সোয়ানলি তখন বলে দেখেছো, নিজে তো শোয়ার জন্য কি সুন্দর একটা জায়গা পেয়েছো, আর যত আঘাত আমাকে সহ্য করতে হলো। যাই হোক, আমাদের প্ল্যান মোতাবেক কাজ কিন্তু হচ্ছে, তাহলে মানে ওরা প্ল্যান করেই এখানে এসেছিল। জুনচিলো বলে যেহেতু আমাদের প্ল্যান মোতাবেক কাজ এগোচ্ছে তাহলে চলো এখন আমাদের ফিরে যাওয়া যাক। এরপরে ওরা পাহাড় পেয়ে আবারও নিচে নামতে শুরু করে, কারণ ওদেরকে যেতে হলে পাহাড়ের নিচে যেতে হবে। কিন্তু এখন ওরা কিভাবে নিচে নামবে? এবার ওরা একটা আবারও ছোবড়া ধরে নিচে নামার চেষ্টা করে। ওরা নিচে নেমে একটা গ্রামে চলে আসে। এই মুহূর্তে ওরা লিয়াংজু শহরে একদম সেন্ট্রাল পয়েন্টে ফিরতে পারবে না। ওরা এখানে একটা বাড়ি দেখতে পায়, বলে যে চলো আমরা দুজনেই এই বাড়ির ভিতরে আজকের রাতটা কাটিয়ে দিই, কারণ এখন শহরে ফিরে যাওয়া সম্ভব নয়। এই বাড়িটা অনেক পুরাতন হওয়ায় বাড়ির ভিতরে কিছু আরশোলা ছিল, যেটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল সোয়ানলি। কিন্তু জুনচিলো একটুও ভয় পায় না। সোয়ানলি তখন বলে ওঠে তুমি কি আসলেই মেয়ে? তোমাকে মাঝে মাঝে আমার একটি ছেলের থেকেও বেশি কর্মক্ষম এবং বেশি সাহসী মনে হয়। আসলে সোয়ানলির মনে মনে সন্দেহ হচ্ছে যে জুনচিলোই মূলত জুন ফেইফান ছেলে বলে কেউ নয়, মূলত জুনচিলোই হয়তো ছেলে এসেছে জুন ফেইফান হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু জুনচিলো তো সেটা স্বীকার করবে না। এরপরে জুনচিলো বলে চলো আর দেরি না করে আমরা দুজনে রেস্ট করি, এবং একই বিছানায় দুজনকে শোবার জন্যই জুনচিলো বলে। আর সোয়ানলি ওর দিকে তাকিয়ে থাকে যে মেয়েটি আসলে বলেটা কি। পরদিন সকালবেলা যখন ওরা ফিরে আসে তখন এসে ওরা সবাইকে বলে আমরা মাউন্টেনে গিয়েছিলাম গাছটা ঔষধ খুঁজতে, বাট ওখানে আমরা কোনো ঔষধ পাইনি। মনে হয় কেউ একটা ঔষধ সব তুলে নিয়ে গিয়েছে। তখনই এখানে শি বংশের লিডার আসে যার নাম শি চ্যাংকং এবং তার ছেলে শিমো দুজনে এসে বলে থাক, তোমরা যখন ঔষধ পাওনি তখন আর খোঁজার দরকারও নেই। আমি আমার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে অন্য শহর থেকে ওই মেডিসিনটা আনিয়ে নিয়েছি, এবং কিছুক্ষণ পরেই দেখা যায় ওই গাছটা ঔষধটা 2 বক্স ভরে এখানে নিয়ে এসেছিল শি চ্যাংকং। এটা দেখেই হাসতে লাগে সোয়ানলি, কারণ সোয়ানলিদের প্ল্যান অনুযায়ী সমস্ত কাজ এখনো পর্যন্ত হচ্ছে। তখন সুনবা বলে তোমরা যেহেতু এই রোগের সংক্রমণ ঘটিয়েছ আর ঔষধও পাওনি, তাই আমি তোমাদের উপর খুবই ক্ষেপে আছি। আজকে শি চ্যাংকং যদি ঔষধ না নিয়ে আসতো তাহলে কি হতো বলো তো?
এই কথা শুনে সোয়ানলি হাসতে লাগে। এবার চুনচিলো বলে, ঠিক আছে, আমি মানলাম তারা ঔষধ নিয়ে এসেছে, কিন্তু আপনার কি মনে হয় এগুলো কি সেই মেডিসিন যেগুলো আমরা খুঁজছি? পাহাড়ে আমরা গিয়েছিলাম গতকাল, সেখানে যাওয়ার পরে আমরা দেখি কিছু লোক আমাদের ফলো করছে। তো আমরা তাদের ট্রাপে পা না দিয়ে উল্টো তাদের ফাঁদে ফেলবো বলেই সমস্ত ঔষধি গাছ ছেড়ে নিচে ঝাঁপিয়ে পড়ি। তারপরে সেখানে দুইজন কালো মাস্ক পরা লোক এসে সমস্ত ঔষধি গাছগুলো তুলে নিয়ে যায়। তবে ওই গাছগুলো আগে থেকেই আমরা রোপণ করে দিয়ে এসেছিলাম, আর এই হলো সেই গাছগুলো। এগুলো মেইন ঔষধটা না, বরং ওই গাছের মতোই দেখতে অন্য ধরনের ঔষধ। তারপরে এখানে কিছু দোকানিদের ডাকা হয়, যাদের কাছ থেকে 10 দিন আগেই কোনো একটা লোক সমস্ত ঔষধ নিয়ে গিয়েছে। আর দোকানিরা বলে সেটা হচ্ছে শি চ্যাংকং এর লোক, যারা সমস্ত ঔষধ আগে থেকেই কিনে ফেলেছিল। এরপরে সেই লোকদেরও ডাকা হয়, যারাই মূলত সুতায় মরা প্রাণীর রক্ত মিশিয়েছিল, যে কারণে মূলত মানুষ অসুস্থ হয়ে পড়েছে, এবং এই সমস্ত কাজের পিছনে দায়ী হলো শি চ্যাংকং। এবার একদম ভুল ভেঙে গিয়েছিল সুনবার, মানে সুন রাজ্যের লিডারের। আর ওরা এভাবেই সুন ক্লানকে নিজেদের আয়ত্তে করে নিয়েছিল। যেহেতু উলফ লর্ড একমাত্র সোয়ানলি হওয়ার যোগ্য, তাই সোয়ানলি সাপোর্টের জন্য এটা করেছিল।